নিউ ইয়র্কে আরএসএস প্রধানের অনুষ্ঠান নিয়ে মামদানির আপত্তি। সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র। ইসলামাবাদে হাসপাতালে আগুন, 15 নবজাতকের করুণ মৃত্যু। 6 মাসের সব ঘটনার অপরাধীকে বিচারের আওতায় আনা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের মন্তব্য। রেমিটেন্স রিজার্ভে স্বস্তি ফিরলেও অর্থনীতির সংকট কাটেনি। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রাজধানী সহ বিভিন্ন স্থানে জশ্নে জুলুস র্যালি। নিউ ইয়র্ক সিটিতে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর প্রধান মোহন ভাগবতকে নিয়ে অনুষ্ঠানের আয়োজনের প্রতি সমর্থন নেই বলে জানিয়েছেন শহরটির মেয়র জোহরান মামদানি। স্থানীয় সময় মঙ্গলবার তিনি কথা বলেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। অনুষ্ঠান সংক্রান্ত ওয়েবসাইটের তথ্য অনুযায়ী আগামী শনিবার 29 আগস্ট ম্যানহাটনে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে আরএসএস প্রধান মোহন ভাগবতের। অনুষ্ঠানটি বাতিল করা উচিত কিনা এমন প্রশ্নের জবাবে মামদানি বলেন, আমি এই সমাবেশকে সমর্থন করি না, তবে এটি একটি ব্যক্তিগত অনুষ্ঠান হওয়ায় তা বাতিল করার ক্ষেত্রে শহর কর্তৃপক্ষের কোনো আইনগত এখতিয়ার আছে কিনা তা আমি জানি না। জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম ও ভারতীয় আমেরিকান মেয়র। তিনি বলেন, তার পরিবার তাকে ভারতের যে ধারণার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল এবং যে ভারতকে তিনি ছোটবেলা থেকে চিনেছেন সেটি ছিল একটি বহুত্ববাদী সমাজ ও ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র। সেখানে ভারতের প্রতিটি মানুষের নিজের দেশ হিসেবে অন্তর্ভুক্ত থাকার অধিকার ছিল। মামদানি বলেন, তবে এমন একটি আন্দোলনের উত্থান দেখা অত্যন্ত উদ্বেগজনক, যার ভিত্তি ছিল একটি বর্জনমূলক দৃষ্টিভঙ্গি। মোহন ভাগবতের উপস্থিতি এবং আরএসএস এর অতীত কর্মকাণ্ডের কারণে নিউ ইয়র্কের বেশ কয়েকটি স্থানীয় সংগঠন এই অনুষ্ঠানের সমালোচনা করেছে। তবে আরএসএস গত মে মাসে জানিয়েছিল এই সংগঠনটি বিদেশ সফরের আয়োজন করেছে, যার মধ্যে যুক্তরাষ্ট্র সফরও রয়েছে। এসব সফরের উদ্দেশ্য হলো আরএসএসকে একটি আধা সামরিক সংগঠন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার সঙ্গে জড়িত সংগঠন হিসেবে যে ধারণা রয়েছে তা মোকাবিলা করা। বিশ্বজুড়ে মার্কিন ভিসা প্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। দেশটির দূতাবাস ও কনসুলেটগুলোতে শুরু হওয়া একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রাখতে ভিসা সেবা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্টের সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে। গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। তবে প্রশিক্ষণ কর্মসূচির বিস্তারিত বা কতদিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত থাকবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানায়নি পররাষ্ট্র দপ্তর। পররাষ্ট্র দপ্তর বলেছে, প্রশিক্ষণের লক্ষ্য কনসুলার কর্মকর্তাদের এমন ভিসা প্রার্থী শনাক্ত করতে সহায়তা করা যারা যুক্তরাষ্ট্রের সরকারি জনকল্যাণমূলক সুযোগ সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়তে পারবেন বলে মনে করা হয়। একই সঙ্গে ভিসা প্রার্থীদের মূল্যায়ন যেন সামগ্রিক ও ধারাবাহিকভাবে করা হয় তা নিশ্চিত করাও এই প্রশিক্ষণের উদ্দেশ্য। ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিতের খবরটি প্রথম প্রকাশ করে ফিনান্সিয়াল টাইমস। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন মার্কিন দূতাবাস ও কনসুলেটে অভিবাসী ভিসা প্রার্থীদের যেসব সাক্ষাৎকারের সময় নির্ধারিত ছিল তাদের ইমেইল করে অ্যাপয়েন্টমেন্টের পুনর্নির্ধারণের কথা জানানো হয়েছে। নতুন তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত 15 নবজাতক নিহত হয়েছে। বুধবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জিও নিউজের খবরে বলা হয়, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স PIMS এর গাইনোকোলজি ওয়ার্ডে আগুন লেগে হতাহতের ঘটনা ঘটে। PIMS কর্মকর্তাদের মতে, ঘটনার সময় ওয়ার্ডটিতে 16 নবজাতক ছিল, যাদের মধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে মাত্র একজনকে। উদ্ধারকারী সংস্থার সূত্র জানায়, বুধবার সকাল 6:45 হাসপাতালের ওই ওয়ার্ডের ভেতরে একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। উদ্ধারকারী কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনাস্থলে এমন শীতলীকরণ কার্যক্রম চালাচ্ছে উদ্ধারকারী দল। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী হাসপাতালের MCH ওয়ার্ডের 3য় তলায় আগুনের ঘটনায় 14 শিশু সম্পূর্ণভাবে পুড়ে গেছে। জেলা প্রশাসন জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার অভিযানে 6টি ফায়ার ব্রিগেডের গাড়ি ও 4টি অ্যাম্বুলেন্স অংশ নেয়। ঘটনাটি তদন্তে অতিরিক্ত ডেপুটি কমিশনারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, আগুন লাগার কারণ এবং কিভাবে ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখবে ওই কমিটি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি সরকারের 6 মাসে যত অপরাধের ঘটনা ঘটেছে সব অপরাধীকে বিচারের আওতায় আনা হয়েছে। রংপুরে 4 হত্যার ঘটনায় যৌক্তিক সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত দোয়া মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তীতে যে বাংলাদেশ আমরা পেয়েছি সেখানে জনগণের প্রত্যাশা আইনের শাসন
ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছুকে একসঙ্গে বিবেচনায় নিতে হয়েছে। আমরা যে শৃঙ্খলা বাহিনী উত্তরাধিকার সূত্রে পেয়েছি তা ছিল একটি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে। তিনি বলেন, শৃঙ্খলা বাহিনীর আধুনিকায়ন, তাদের মনোবল বৃদ্ধি এবং জনগণের সেবক হিসেবে কাজ করতে অনুপ্রাণিত করার কাজ একসঙ্গে করা হচ্ছে। সরকারের দায়িত্ব গ্রহণের পর গত 6 মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে অর্থনীতির পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু হয়েছে বলে মনে করছে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সংগঠনটির মতে, অর্থনীতির এই পুনরুদ্ধার টেকসই করতে মূল্যস্ফীতি কমানোর পাশাপাশি ব্যাংক খাতে দুর্বলতা কাটানোর পাশাপাশি বেসরকারি বিনিয়োগ ও ঋণ প্রবাহ বাড়াতে হবে। একই সঙ্গে বৈদেশিক খাতের স্থিতিশীলতা ধরে রাখায় অগ্রাধিকার দিতে হবে। এমসিসিআই এর বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি এপ্রিল-জুন 2026 শীর্ষক প্রতিবেদনে দেশের অর্থনীতির এই সামগ্রিক চিত্র ফুটে উঠেছে। প্রতিবেদন বলছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি বিনিয়োগ ও ঋণ প্রবাহ বাড়ানো, রপ্তানিতে প্রবৃদ্ধি ফেরানো, ব্যাংক খাতের দুর্বলতা কাটানো বর্তমানে বাংলাদেশের অর্থনীতির বড় চ্যালেঞ্জ। তবে প্রবাসী আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরলেও দেশের অভ্যন্তরীণ অর্থনীতির চাপ এখনো কাটেনি। বেসরকারি খাতে ঋণ প্রবাহ, বিনিয়োগে স্থবিরতার পাশাপাশি মূল্যস্ফীতি 9% উপরে রয়েছে। রপ্তানিতেও প্রবৃদ্ধি দুর্বল। প্রতিবেদনে বলা হয়, সদ্য বিদায়ী 2025 থেকে 26 অর্থ বছরে মোট দেশজ উৎপাদন জিডিপির প্রবৃদ্ধি সাময়িক হিসেবে 4.14% হয়েছে। আগের অর্থ বছরে এটি ছিল 3.49%। তবে এই প্রবৃদ্ধি দেশের দীর্ঘমেয়াদী সম্ভাবনার তুলনায় এখনো কম। মূল্যস্ফীতির চাপ কিছুটা কমলেও উদ্বেগ এখনো রয়ে গেছে বলে মনে করছে এমসিসিআই। প্রতিবেদন অনুযায়ী জুনে সার্বিক মূল্যস্ফীতি 9.16% নেমেছে। মে মাসে ছিল 9.42%। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি কমে 8.70% দাঁড়িয়েছে। তবে খাদ্য বহির্ভূত পণ্য ও জ্বালানির দামের চাপ এখনো মানুষের ক্রয় ক্ষমতার উপর প্রভাব ফেলছে। অন্যদিকে বৈদেশিক খাত অর্থনীতির জন্য বড় স্বস্তির জায়গা হয়ে উঠেছে। এপ্রিল-জুন সময়ে দেশে 9.38 বিলিয়ন বা $938 কোটি প্রবাসী আয় হয়েছে। জুন শেষে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে 37.58 বিলিয়ন ডলারে। মে শেষে যা ছিল 34.48 বিলিয়ন ডলার। তবে জুনে রপ্তানি আয় অনেকটা বেড়ে 419 কোটি ডলারে পৌঁছালেও গোটা অর্থ বছরে রপ্তানি আয় বেড়েছে মাত্র 0.17%। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আঞ্জুমানে রহমানিয়া, মইনিয়া, মাইজ ভান্ডারিয়া ও পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের উদ্যোগে রাজধানীতে একটি বর্ণাঢ্য জশ্নে জুলুস র্যালি বের করা হয়। বুধবার বেলা 11টার পর সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ গেট থেকে জশ্নে জুলুস বের হয়। জুলুসটি দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও সচিবালয়ের সামনে দিয়ে ঘুরে পুনরায় সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় শান্তি মহাসমাবেশ। এর আগে আজ সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন প্রবেশপথ দিয়ে দলে দলে মানুষ অনুষ্ঠান স্থলে প্রবেশ করেন। দেশের বিভিন্ন জেলা থেকে আসা বাসগুলো আব্দুল গনি রোড সহ আশেপাশের এলাকায় অবস্থান করে। উদ্যানের দক্ষিণ পাশে নারী ও পুরুষদের জন্য পৃথক দুটি প্যান্ডেল করা হয়েছে। সকালে এক পশলা বৃষ্টি হওয়ায় অনুষ্ঠান স্থলের বিভিন্ন অংশ কাদায় ভরে যায়। এর মধ্যে বৃষ্টি উপেক্ষা করে অংশগ্রহণকারীরা সমাবেশ স্থলে জড়ো হন। এছাড়াও চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে জশ্নে জুলুস র্যালি বের হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।